আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ২৫ নম্বর এপিসোড। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন banglaanimatedhorrorstories@gmail.com। এই ইমেলে অবশ্যই বাংলায় লিখবেন। আপনার গল্প নির্বাচিত হলে আমরা সেটি আমাদের এপিসোডে তুলে ধরব। অফিস থেকে ফিরতেই রৌনকের আজ রাত 3:30 বেজে গিয়েছে। বাড়িতে ঢোকার আগে যে গলি ছিল সেখানে কিছুক্ষণ দাঁড়ায় এসে এলাকার ভেতর থেকে কারো শব্দহীন কিছু লোক দূর থেকে এগিয়ে আসছে। তাই ছোট গলির ভেতর ঢুকে বাড়ির দরজায় দাঁড়ানোটা সুবিধাজনক হবে না। ওরা বেরিয়ে গেলেই ঘরে ঢুকবে এই ভেবে ওখানে একটু অপেক্ষা করে সে। আওয়াজটা আরও সামনের দিকে এগোতে থাকে, কিন্তু কই, কাউকে তো এখনও দেখা যাচ্ছে না। রাত দুপুরে কেউ কোথাও নেই। তার ওপর ল্যাম্পপোস্টের আলোটা একবার চলছে আর নিভছে। আর সেই আওয়াজটা আবারও রৌনকের কানে যেন বাজতে থাকে, বল হরি হরি বল, বল হরি হরি বল। ওই তো এতক্ষণে কয়েকজন লোককে গলির মধ্যে এগিয়ে আসতে দেখে সে। হালকা বাঁশের তৈরি মাচা বা ঘাটে সব দেহকে শুইয়ে সেটা কাঁধে নিয়ে 4 জন আর হাতে মনে কয়েকজন লোক দেহের পায়ে এগিয়ে আসছে। কাউকে যে সে কিছু জিজ্ঞাসা করবে সে উপায়ও নেই, কারণ লোকগুলো মাথা নিচু করে মুখগুলো গম্ভীর করে ধীরে ধীরে হাঁটতে থাকে। সবার মুখটাও ঢাকা দেওয়া, কাউকেই চিনতে পারছে না রৌনক। লাইটের গোলমালের জন্য সবার মুখগুলোই কেমন অস্পষ্ট দেখাচ্ছে। হঠাৎই সবাই গলির মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। ওদের মধ্যে 4 জন ঠিক রৌনকের বাড়ির দরজার সামনে ঘাটটা নামিয়ে দিয়ে বাকিদের মতো মাথা নিচু করে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। রৌনক অবাক হয়ে এবার একটু এগিয়ে এসে ওদের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ওদের মধ্যে একটা লোক আঙুল দিয়ে ইশারা করে ঘাটের দিকে দেখায়। রৌনক কিছু বুঝে ওঠার আগেই তারা সবাই একসাথে বল হরি হরি বলে ওঠে। বলতে বলতে যেদিক থেকে এসেছিল সেদিকেই ফিরে চলে যায়। রৌনক ভীষণ ভয় পেয়ে যায়। অত রাতে ওই গলিতে সে একা, তার উপর তার বাড়ির দরজায় মরা মানুষ খাটে শোয়ানো, দরদর করে ঘাম ঝেসে। তখন কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। আর তখনই একটা দমকা হাওয়ায় খাটে শুয়ে থাকা মরাটার মুখ থেকে কাপড় সরে যায়। সাথে সাথে রৌনক দেখে একজন মহিলা বিভৎস পোড়া মুখ নিয়ে শুয়ে আছে, আর তার বড় বড় চোখ ওর দিকে চেয়ে আছে। রৌনক ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। মৃত মহিলা ওভাবে শুয়েই অট্টহাসি হেসে বাজখাই গলায় চিৎকার করে বলে, বল হরি হরি বল। সাথে সাথে রৌনক মা বলে চিৎকার করে ওঠে, আর তার ঘুমটা ভেঙে যায়। ওর আর্তনাদে সত্যি করে মা ছুটে আসে আর তাকে জিজ্ঞাসা করে, কিরে বাবু, তুই আবার ওই স্বপ্নটা দেখেছিস? মাকে কি উত্তর দেবে কিছু বুঝে পায় না রৌনক। আসলে কয়েকদিন ধরেই একই ধরনের স্বপ্ন দেখছে সে। রৌনকের কিছুটা আঁচ পেয়ে বুঝতে পারে এই সব কিছু শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় 6 মাস আগে। ঠিক এইভাবে শীত, গ্রীষ্ম, বর্ষা কল সেন্টারে বর্ষা ট্রেনারের কথায় এভাবে 3 বার জোরে জোরে স্লোগান দিয়ে চুপ হলো গোটা ট্রেনিং রুম। ট্রেনারের মুখে তখন চওড়া হাসি। উনি বললেন, আমি জানি তোমরা কেউ উচ্চ মাধ্যমিক পাস, কেউ বা মাস্টার্স, আবার কেউ বেকার বা কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ জীবনে প্রথম চাকরি করতে এসেছো, আবার হতেই পারে কেউ ভালো চাকরি খুইয়ে এই কল সেন্টারে জয়েন করেছো। সব কিছু নির্বিশেষে একটাই কথা মাথায় রেখো, তোমাদের প্রত্যেকের সব রকম পরিস্থিতির একটাই ভরসা, এই বিপিও ইন্ডাস্ট্রি। ট্রেনার রবির এই কথায় সবাই বেশ মুগ্ধ হলেও রৌনক মুখখানা বেজার করে চেয়ে থাকে কম্পিউটার স্ক্রিনের দিকে। রৌনকের মনে পড়ে যায় কিছু মাস আগেও সে নিজে কত ট্রেনি ইঞ্জিনিয়ারকে পাওয়ার প্ল্যান্টে ট্রেনিং দিয়েছে, আর আজ ভাগ্যের পরিহাসে সে একটা কল সেন্টারে ট্রেনিং রুমে বসে পাশে বসে থাকা সদ্য দাড়ি গোফ গজানো একটা ছেলের সাথে চাকরির জন্য ট্রেনিং নিচ্ছে। ছোট থেকেই লেখাপড়ায় থুকর রৌনক। পলিটেকনিকে 2য় ঘরে র্যাঙ্ক করে যাদবপুরে এপিসি সরকারি পলিটেকনিক কলেজে ভর্তি হয়, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ করে। ক্যাম্পাসিংয়ে সিলেক্ট হয়ে চেন্নাইয়ের বড় পাওয়ার প্ল্যান্টে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে। ভালো কাজ করার সুবাদে বছর ঘুরতে না ঘুরতেই তার প্রমোশন হয়। বেশ কিছু বছর পর তাকে ট্রেনিং অফিসারের পোস্টে প্রমোট করা হয়, যেখানে তার কাজ ছিল নতুন জয়েন করা ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং দেওয়া। এভাবেই ভালোই চলছিল। তবে এলো সেই অভিশপ্ত সাল 2020, আর সারা বিশ্বে করোনার প্রভাবে হলো লকডাউন। অর্থনৈতিক মন্দার সঙ্গে অনেক সংস্থার পাশাপাশি রৌনকের সংস্থাতেও শুরু হলো কর্মী ছাঁটাই। শেষমেশ রৌনক চাকরি হারিয়ে ফিরে আসে আসানসোলের কুলটির কেন্দুয়া বাজারে তার নিজের বাড়িতে। বহুদিন এদিক ওদিক আবেদন করার পর চাকরি না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে আসানসোলের একটা কল সেন্টারে আবেদন করে। সেখানে তখন 2টো প্রসেস চলছিল, একটি
ভারতের খুব নামকরা সিম কোম্পানির, আরেকটি ভারতের অন্যতম ফুড ডেলিভারি সংস্থার। রৌনক খাদ্যরসিক হওয়ায় বেশি কিছু চিন্তাভাবনা না করে ফুড ডেলিভারি সংস্থার প্রসেসেই আবেদন করে। প্রথমে HR রাউন্ড, তারপর ক্লায়েন্ট রাউন্ডে সহজেই পাশ করে 24 দিনের ট্রেনিংয়ে যোগ দেয়। আজ সেই ট্রেনিংয়েরই প্রথম দিন। রৌনক সরকার ট্রেনার রবির মুখে নিজের নাম শুনে অতীতের দিনগুলো থেকে বর্তমানে ফিরে আসে। ততক্ষণে ট্রেনিং রুমে বসে থাকা বাকি 29 জনের ইন্ট্রোডাকশন হয়ে গিয়েছে। একমুখ বিরক্তি নিয়ে রৌনক নিজের পরিচয় দেয়। ট্রেনার রবি জানান যে তাদের 30 জনকে 24 দিনের ট্রেনিং শেষে 4 দিনের অন জব ট্রেনিং করতে হবে। তারপর হবে 2 দিনের সার্টিফিকেশন ক্লিয়ার করা যদি যায় তবেই তারা ফ্লোরে হিট করতে পারবে, বা সহজ ভাষায় তাদের চাকরি শুরু হবে। এভাবে কথা সে কথার পর সেদিনের মতো ট্রেনিং শেষ হয়। রৌনক বাড়ি ফিরে আসে। দ্বিতীয় দিনে ট্রেনিংয়ে যাবার জন্য সকাল 8টায় মায়ের হাত বানানো জলখাবার খেয়ে রৌনক রওনা দেয় অফিসের জন্য। আসানসোলের কুলটিতে রৌনকেদের আদি বাড়ি। রৌনকের দাদুর বাবার আমলে তৈরি দোতলা বাড়িটি কুলটির কেন্দুয়া বাজার এলাকার অতি প্রাচীন কিছু বাঙালি বাড়ির মধ্যে একটি। রৌনক ক্লাস 8-এ পড়তে তার বাবা মারা যায়। 10টার পর আসানসোলের BPO-তে পৌঁছে সে ট্রেনিং রুমে গিয়ে বসে। বেশ কিছুদিন ট্রেনিং নিয়ে রৌনকের কাজটা ভালো লাগতে শুরু করে। সে যতটা খারাপ ভাবছিল বা মনে মনে যতটা তাচ্ছিল্য করছিল, ততটাও কাজটা খারাপ না। তাদের কাজটা ছিল ডেলিভারি এক্সিকিউটিভদের সাহায্য করা। কাস্টমার খাবারের অর্ডার করা থেকে ডেলিভারি সম্পূর্ণ হওয়া অবধি ডেলিভারি বয়দের সব রকম সাহায্য করাটাই ছিল তাদের কাজ। বিভিন্ন সমস্যায় ডেলিভারি বয়রা টিকিট রেজ করলে ডেলিভারি বয় বা রেস্টুরেন্ট বা কাস্টমারকে কল করে কথা বলার মাধ্যমে সেই টিকিটের সমাধান করার দায়িত্ব ছিল রৌনকের উপর। সমস্যাগুলো অনেকটা এই রকম ছিল, যেমন অর্ডার এসেছে অথচ গাড়ি খারাপ, বা যে কোনো ব্যক্তিগত কারণে ডেলিভারি বয়রা করতে চাইছে না, অথবা রেস্টুরেন্টের লোকেশনে গিয়ে রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, বা রেস্টুরেন্ট খাবার দিতে দেরি করছে, বা ডেলিভারি করতে গিয়ে লোকেশনে কাস্টমারের বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, কাস্টমার ফোন ধরছে না, কাস্টমার খুচরো দিতে পারছে না, অনলাইনেও পে করছে না, কাস্টমার অর্ডার ক্যান্সেল করতে চাইছে, কাস্টমার দেখেছে খাবার নষ্ট হয়ে গেছে আনতে আনতে তাই নিতে চাইছে না, বা কাস্টমার ফ্রড ইত্যাদি ইত্যাদি। তো ধীরে ধীরে সবই ভালো লাগতে শুরু করে রৌনকের। সব ধাপ পেরিয়ে তাদের অন জব ট্রেনিং শেষ হয়। বাকি থাকে শুধু 2 দিনের সার্টিফিকেশনের। ওরা জানতে পারে ব্যাঙ্গালোরে বসে থাকা ক্লায়েন্টের কোয়ালিটি টিম রৌনকদের ওই 2 দিনের নেওয়া সমস্ত কল থেকে মাত্র 2টো কল অডিট করবে, আর তাতে 80 বা তার বেশি স্কোর যারা করবে তারাই ফ্লোর হিট করতে পারবে। ঘর থেকে অনেকটা সময় হাতে নিয়ে রৌনক বেরোয় অফিসের উদ্দেশ্যে। বাইরে কিছু খেয়ে নেবে এই ভেবে বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি। নিয়ামতপুর নিউ রোডে একটা পরিচিত দোকানে চা আর জলখাবার খেতে দাঁড়ায় সে। বহুদিনের পরিচিত দোকান হলেও আজ একটু কম বয়সী মহিলা খাবার সার্ভ করছে দেখে সে অবাক হয়ে যায়। যাই হোক, খাবার খেয়ে ঠিক সময়ে অফিসে পৌঁছে সার্টিফিকেশনের প্রথম দিন রৌনক দারুণ কল নেয়। দ্বিতীয় দিনও একইভাবে ঘর থেকে খাবার না খেয়েই সে বের হয়ে যায়। গতকালের মতো ওই দোকানে গিয়ে জলখাবার খেতে ঢোকে। আজকেই সেই মহিলা ওকে খাবার সার্ভ করে। রৌনক আজ একটু ভালোভাবে লক্ষ্য করল মহিলাটি যথেষ্ট সুন্দরী। গায়ের রং কিছুটা চাপা, বেশ লম্বা, আর তার গলার আওয়াজটাও বেশ সুন্দর। দোকানদারের বাড়ির সামনে দোকান হয়। মহিলাটি কিছু দরকারে বাড়ির ভিতর যেতেই রৌনক অবাঙালি মালিককে জিজ্ঞাসা করে, এই মেয়েটিকে কাজে রাখলেন নাকি? আগে তো কখনো দোকানে দেখিনি মনে হচ্ছে। তো উনি শুনে হেসে বললেন, আরে না না, এ আমার মেয়ের কলেজের সহেলি আছে, নিশা মণ্ডল নাম আছে ওর। বহুত দূর সে পুরুলিয়ার একটা গাঁয়ে থাকতো বাপ মায়ের সাথে। ও দোনোই চালবে। তারপর ও এখানে আসে কাজ না হলে কিছু বিজনেস করবে বলে। সরকারি নকরির তৈয়ারি নিচ্ছে ও। আমার মেয়ে ওকে মাদাত করছে। দেখা যাক কি করা যায়। যতদিন না কিছু হচ্ছে ও বলছে, আঙ্কেল আমি তোমার কাছে হাত বাটাবো। সব শুনে রৌনক টাকা মিটিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। দ্বিতীয় দিনটাও খুব ভালোভাবেই সমস্ত কল নেয় সে। পরদিন ছুটি, তাই সে বাড়িতে। রৌনকের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসে। দেখে 30 জনের মধ্যে ওরা 26 জন পাশ করেছে। কাজ শুরু হবার পর প্রথম সপ্তাহ সে এক প্রকার তাড়াহুড়ো করেই অফিস বেরোতো। সময়ের অনেক আগে পৌঁছে কাজ ভালো করে বুঝে লেট করে বাড়ি ফিরত। সেই চায়ের দোকানেও তার কদিন চা বা খাবার খাওয়া হয়ে ওঠেনি।
তার ব্যাচের অনেকেই ভালো কাজ করলেও রৌনকের পারফরমেন্স কাজে জয়েন করার প্রথম সপ্তাহে একেবারেই আশানুরূপ না হওয়ায় সে নিজের উপর আত্মবিশ্বাস হারাতে থাকে। রৌনক একদিন ডিউটি যাবার পথে লক্ষ্য করে সেই চায়ের দোকানের পাশে ওই মেয়েটি একটা ছোট্ট দোকান খুলেছে। দোকানের সামনে যেতেই সে দেখে বড় বড় করে লেখা, এখানে শাড়ির ফলস পিকো করা হয় ও ড্রেস অল্টার করা হয়। মেয়েটিকে এক মনে সেলাই করতে দেখে সে পাশে দোকানে চা খেয়ে অফিসে চলে যায়। সেদিন সারাদিন রৌনক দারুণ পারফর্ম করে। পরদিন রৌনক আবার ওই দোকানে যায় আর চা খাওয়ার বাহানায় ওই মেয়েটিকে দেখে। তারপর কিছুক্ষণ বাদে অফিস চলে যায়। সেদিনেও তার পারফরমেন্স নজর কাড়া হয়। ঠিক তার পরদিন চা খেতে গিয়ে রৌনক দেখে চায়ের দোকান খোলা, তবে মেয়েটির দোকান বন্ধ। মালিককে জিজ্ঞাসা করায় তিনি জানান যে মেয়েটি কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছে কোনো কাজ নিয়ে। অফিসে আবারও রৌনকের কাজ আশানুরূপ হয় না। দুদিন বাদে রৌনক লক্ষ্য করে মেয়েটি দোকানে বসে রয়েছে। সে আবারও চা খাবার বাহানায় মেয়েটিকে দেখার জন্য যায়। এভাবে যে কদিন সে মেয়েটিকে দেখে অফিস যেতে শুরু করে, সেই কটা দিন কাকতালীয়ভাবে রৌনকের পারফরমেন্স দুর্দান্ত হতে থাকে। আর রৌনক বুঝতে পারে মেয়েটি তার জন্য ভীষণ পয়মন্ত। কম বয়সে স্বামী মারা যাওয়ার পর থেকে রৌনকের মা নাস্তিক হয়ে যায়। রৌনকেরও ঠাকুর দেবতা একেবারে বিশ্বাস নেই, তবে বরাবরই তার মন কুসংস্কারাচ্ছন্ন। পরীক্ষার আগে ডিম বা কলা না খেয়ে যাওয়া, কোনো খাবার খেয়ে পরীক্ষা ভালো গেলে সেই খাবার খেয়েই পরীক্ষা দিতে যাওয়া, বা যে পেনে লিখে তার পরীক্ষা ভালো হতো সেই পেন বারবার ব্যবহার করা, এই সব কিছুতেই তার কুসংস্কার ছিল। আজ এত বছর পরে রৌনকের মনে সেই কুসংস্কারের উদয় হয় মেয়েটির মধ্য দিয়ে। ও বুঝতে পারে মেয়েটির পয়মন্ত মুখ দেখে গেলে তার অফিসের দারুণ পারফরমেন্স হবে আর কাজটাও বজায় থাকবে, আর মেয়েটিকে না দেখতে পেলে ওর কাজ ভালো হবে না। কিছুদিন এভাবেই ভাবনাটা অক্ষরে অক্ষরে মেলে গিয়ে যেন তার রৌনকের কুসংস্কারকে আরও বাড়িয়ে তুলল। একদিন অফিসে যাবার পথে রৌনক চা খেতে গিয়ে দেখে দোকানে মেয়েটি বসে নেই। ওকে খুঁজতে মারতেই পেছন থেকে কাঁধের উপর একটা কোমল হাতের স্পর্শ পেয়ে রৌনক চমকে যায়। পিছন ঘুরে দেখে মেয়েটি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে। মেয়েটি বলে ওঠে, কি ব্যাপার বলুন তো, আপনাকে রোজ আমি দেখি, আপনি তো চা কম খান আর আমার দিকে দেখেন বেশি, আজ আবার আমাকে দেখতে না পেয়ে দোকানে ঢুকে যাচ্ছিলেন দেখছি। রৌনক লজ্জা পেয়ে বলে, মানে আপনার কথা আমি চাচার কাছে শুনেছি, আসলে আপনাকে দেখলে না আমার মধ্যে একটা পজিটিভ ভাইব আসে। আপনি নিজেও জানেন না অজান্তেই আপনি আমার কত উপকার করছেন। আর তাছাড়া আপনি, ওকে এক প্রকার থামিয়ে এই মেয়েটি বলল, আচ্ছা তাই নাকি, আমি গ্রামের মেয়ে, ওসব আমি বুঝি না, তবে আপনাকে দেখে অন্তত খারাপ মানুষ বলে তো মনে হয়নি, তাই দিনের পর দিন দেখেও কিছু বলিনি। কিছুক্ষণ কথা বলে রৌনক অফিসে চলে যায়। এবার থেকে লুকিয়ে চুরিয়ে না, বরং একজন ভালো বন্ধু হয়ে রৌনক নিশার সাথে প্রায় রোজই দেখা করে। মাসে 1-2 দিন বাদ দিয়ে বেশিরভাগ দিনই ভালো পারফর্ম করে রৌনক, এবং একসময় রৌনক টপ পারফর্মার হয়ে যায়। কয়েক মাস যেতেই রৌনক আর নিশার বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। অভিভাবক বলতে নিশার সেরকম কেউ ছিল না, ছিল শুধু পুরুলিয়ার পুঞ্ছা গ্রামে সরকারি আবাস যোজনায় তৈরি ছোট্ট বাড়ি। কয়েক মাসে অজান্তেই এই অচেনা শহরে রৌনক নামের অচেনা মানুষটি তার অবলম্বন হয়ে গিয়েছিল। রৌনক নিশাকে বিয়ের প্রস্তাব দিলে খুশি হয়ে সে রাজি হয়ে যায়। বাড়িতে মায়ের সম্মতি আর আশীর্বাদ মাথায় নিয়ে রৌনক আর নিশার রেজিস্ট্রি ম্যারেজ হয়। রৌনকদের বাড়ির নিচের তলায় একটা ঘরে নিশা তার দোকান খোলে। বিয়ের পর নিশার একেবারেই ভালো লাগতো না ওই বাড়িতে। কল সেন্টারে নাইট শিফট বেশি হওয়ায় রৌনক সেই ভোরবেলা ক্যাবে করে বাড়ি ফিরত, আর দিনের বেলা বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতো। সেভাবে নিশার সঙ্গে কথা বলার মতন সময় রৌনকের হতো না। তবে অফিস যাওয়ার আগে নিশাকে ভালো করে অনেকক্ষণ ধরে দেখত রৌনক। ওর সামনে বসে গল্প করে অফিসে যেত। বউকে দেখে রোজ অফিস গেলেও কোনো দিন তার খারাপ যেত, আর এমন হলে পরের দিন সে আরও অনেকটা সময় নিশার মুখের দিকে তাকিয়ে আর অনেক গল্প করে অফিসে বেরোতো। ওর প্রতি রৌনকের এই ধরনের আচরণ নিশার কাছে বেশ অদ্ভুত ঠেকতে শুরু করে। এদিকে বিয়ের পরই কাকতালীয়ভাবে রৌনক পারফর্মার অফ দ্য মান্থ পুরস্কার পায়। রৌনকের বিশ্বাস দিনের পর দিন এভাবে বাড়তে থাকে, আর নিশা তার স্ত্রী হলেও আগের মতোই সে নিশাকে তার পয়মন্ত মুখ হিসেবে ব্যবহার করতে থাকে। রৌনকদের পাড়াটা এতটাই পুরনো আর রাস্তা থেকে ভেতর দিকে ছিল যে খুব কম লোকজন নিশার দোকানে আসতো। বাড়িটাও ভীষণ রহস্যময় লাগতে শুরু করে নিশার। চুন সুরকির দেওয়াল, 20 বর্গার সিলিং, বিশাল বড় ছাদ, ডিজাইন করা সব কাঠের আলমারি, চুরকুঠুরি সব ছিল সে বাড়িতে। দেখেই মনে হতো বাড়িটা ইংরেজ আমলের। মেনটেনেন্সের অভাবে কিছু ঘর থাকার অযোগ্য ছিল। শাশুড়ি মায়ের ঘর একতলায় থাকলেও ওদের রুমটা ছিল দোতলায়।
একবার কতগুলো ঘর আর বারান্দা পরিষ্কার করতে গিয়ে নিশা দেখে বাড়ির দোতলার সমস্ত ঘর খোলা থাকলেও কোণের একটা ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া। নিশা এসে জিজ্ঞাসা করতে গেলে তার শাশুড়ি তাকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। পরে রৌনককে জিজ্ঞাসা করতে সে বলে, মা ওই ঘরটা আর খোলে না, ওটা বাবার ঘর, বাবার সব স্মৃতি সব জিনিস সব ওই ঘরেই আছে, আমাকেও খুলতে দেয় না ঘরটা, তুমি ওই ঘর খোলার কথা মাকে আর বলো না কখনো। এসব শুনে নিশার কৌতূহল যেন আরও বেড়ে যায়। নিশা বলে, তা ওনার স্মৃতি আছে সে তো ভালো কথা, সেগুলো ওভাবে তালা বন্ধ করে রেখেছো কেন? রৌনক বলে, কি হচ্ছে কি নিশা, বলছি না মায়ের পছন্দ না এসব, বারবার একই কথা ঘ্যান ঘ্যান করো না তো বলেই। রৌনক নিশাকে এক প্রকার এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একদিন দুপুরে রৌনক ডিউটি বেরোবার পর নিশা ছাদে ঘুরছিল। সন্ধ্যায় গড়ান অবধি সেই সময়টা সে ছাদেই ঠাটায়। ছাদটা বিশাল বড় আর গোটা এলাকা ছাদ থেকে ভালো মতো দেখা যায়। নিশা হঠাৎই দেখে তার শাশুড়ি একটা বাজারের থলি নিয়ে বেরোলো। নিশা বুঝলো তার হাতে এখন অনেকটা সময়। নিচে নেমে এসে দোতলার কোণে এসে ঘরের সামনে এসে দাঁড়ালো নিশা। দরজায় ঝোলানো কালচে তালাটা ভীষণ পুরনো, দরজার চারিদিক ঘন ঝুলে ভর্তি। প্রথমে একটু পরিষ্কার করে নিশা দেখলো দরজার গায়ে কী সব আঁকিবুকি কাটা ছোট ছোট ছক কাটা রয়েছে দরজা জুড়ে। কাঠের দরজায় দাঁড়ালো কিছু ঘষে এসে ছকগুলো কাটা হয়েছে যেন। দু এক জায়গায় আবার অচেনা হরফে কী সব যেন লেখা রয়েছে। সেরকম কিছু বুঝতে না পেরে সে তালাটা খোলার চেষ্টা করলো। তালাটা ধরে টান মারতেই নিশা বুঝলো জং ধরে গিয়ে তালা যেন আরও মজবুত হয়ে গিয়েছে। চাবি ছাড়া অন্য কোনো উপায়ে এই খোলা সম্ভব না। দরজার নিচে ফাঁক দেখে নিশা ভাবলো সেখানে গিয়ে যদি কিছু দেখা যায়। মেঝেতে উপুর হয়ে শুয়ে পড়ে দরজার নিচের ফাঁক দিয়ে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দরজার তলাতে ধরতেই দেখলো একটা কাঠের চেয়ার আর একটা কাঠের টেবিলের পায়া দেখা যাচ্ছে। চেয়ারটা যেন ঠিক মাঝখানে রাখা রয়েছে আর টেবিল ঘরের এক কোণায় রাখা, আর গোটা ঘরের মেঝে ধুলোর আস্তরণে ঢাকা। তবে তারই মধ্যে মেঝেতে কিছু কাগজপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নিশা আন্দাজে দরজার তলার ফাঁক দিয়ে হাতটা কিছুটা ভিতরে ঢোকাতে চেষ্টা করে। সামনেই মেঝে পড়ে থাকা একটা কাগজ হাত দিয়ে টেনে সে বের করে। এখন এর চেয়ে বেশি কিছু করা তার পক্ষে সম্ভব না, তাছাড়া শাশুড়ি চলে এলে মুশকিল হবে। এই ভেবে সে তার ঘরে ফিরে যায়। ধুলোর আস্তরণ ঝেড়ে ফেলতেই কাগজটা দেখে সে চমকে যায়। অবিকল দরজায় আঁকা ছকের মতোই একটা বড় ছক আঁকা রয়েছে কাগজ জুড়ে। পিছনের পাতায় কী সব হিজিবিজি লেখা। এই যে কী হরফ তা বোঝা তার পক্ষে ভীষণ মুশকিল। এমনকি কিছু মনুষ্যাকৃতি ছবিও আঁকা। কিছু বুঝতে না পারলেও সব কিছু জানার কৌতূহলটা মনের ভিতর পুষে রেখে নিশা আপাতত কাগজটা নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। পরদিন রৌনকের উইক অফ থাকায় সে সারাদিন বাড়িতে। দুপুরে খাওয়া দাওয়ার পর একান্তে সময় কাটানোর সময় নিশা গতকালের সমস্ত কথা জানিয়ে সেই কাগজটা তাকে দেখায়। সেটা দেখেই রৌনকের চোয়াল যেন শক্ত হয়ে যায়। রাগে কাগজটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলে সে। নিশাকে কিছু না বলে রৌনক পাশ ফিরে শুয়ে পড়ে। তার এমন ব্যবহার দেখে নিশার সন্দেহ যেন আরও বেড়ে যায়। সে বুঝতে পারে রৌনক বা তার মা তার কাছে কিছু গোপন করছে। সারাদিন ওদের মধ্যে আর কোনো কথা হয় না। রৌনক ভিতর ভিতর রাগ পুষে রেখেই ঘুমোতে যায়, আর নিশাও কোনো কথা না বলে তার পাশে শুয়ে পড়ে। মাঝরাতে ঠক ঠক করে পরপর 3 বার দরজায় টোকা দেওয়ার শব্দে নিশার ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে ঘরের চারিদিক ভীষণ অন্ধকার, মৃদু জ্বলতে থাকা নাইট বাল্বটাও বন্ধ। পাশে রৌনক ঘুমোচ্ছে। বালিশের পাশে মাথার কাছে রাখা ফোনটা না পেয়ে বিছানা থেকে নেমে এসে নিশা দরজাটা খোলে। দরজার বাইরে দেখে কেউ নেই। গোটা বারান্দা বাড়ি ভীষণ অন্ধকার, নিকটে কারেন্ট নেই। দরজাটা লাগাতে যাবে এমন সময় আবারও দূর থেকে ঠক ঠক করে আওয়াজ শুনতেই নিশা বুঝতে পারে আওয়াজটা আসছে বারান্দার কোণে সেই ঘর থেকে। দরজা খুলতে হলে কেউ যেমনভাবে টোকা দেয় ঠিক সেভাবেই কিছুক্ষণ পরপর টোকা পড়তে থাকে দরজায়। আন্দাজে পা ফেলে ফেলে সে এগিয়ে যায় বারান্দার দিকে। মনের মধ্যে সাহস এনেই নিশা সেই ঘরটার কাছে এসে দাঁড়ায়, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েও কোনো আওয়াজ আর পায় না। তাহলে কি ঘুমের ঘরে ভুল শুনেছে, নাকি নিচতলা বা অন্য কোনো ঘরে আওয়াজটা হচ্ছে? এসব ভাবতে ভাবতেই কারেন্ট চলে আসে আর বারান্দার নাইট বাল্বটা জ্বলে ওঠে। ভয় কাটিয়ে উঠে সে পিছন ঘুরে নিজের ঘরের দিকে এগোতে থাকে। আর ঠিক তখনই দরজাটায় ক্যাঁচ করে কয়েক সেকেন্ড ধরে বিশ্রী একটা আওয়াজ হয়। নিশা চমকে গিয়ে দাঁড়িয়ে যায় আর ভয়ে ভয়ে পিছন ঘুরে দেখে দরজার দুটো পাল্লার মাঝে বেশ কিছুটা ফাঁক দেখা যাচ্ছে। আবার সে ধীরে ধীরে ঘরটার কাছে এসে উঁকি দেয় ওই ফাঁকটা দিয়ে। ভিতরে পুরোপুরি অন্ধকারের বাস, কিচ্ছু দেখা যাচ্ছে না ওটুকু ফাঁক দিয়ে। ঘরের ভিতর কি যেন একটা নড়ছে আর ঘরটা কেঁপে উঠছে। ঠিক ওই সময় পিঠের ওপর ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে নিশা ঘাবড়ে গিয়ে পিছনে ঘুরে দেখে তার শাশুড়ি দাঁড়িয়ে। নিশা কিছু বলতে যাবার আগেই তার শাশুড়ি ভীষণ রেগে গিয়ে বলে, বারণ করেছিলাম না এই ঘরে আসতে, তুমি তাও এসেছো, আজ থেকে তুমি এই ঘরেই থাকবে। কিছু বুঝে ওঠার আগেই দরজাটা খুলে নিশাকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে তার শাশুড়ি চলে যায়। অসহায়ের মতো কাঁদতে কাঁদতে নিশা দরজায় ধাক্কা দিতে থাকলেও কেউ দরজাটা খোলে না। ঘরের ভিতর জমা অন্ধকার যেন গিলতেই থাকে।
ঠিক ওই সময় ঘরের কোণে কিছু একটা নড়ে ওঠে। একটু ভয় পেয়ে সেই দিক ওদিক তাকিয়ে দেখলেও অন্ধকারে কিছু বুঝতে পারে না। অন্ধকারে চোখটা একটু অভ্যস্ত হতেই ঘরের কোণার দিকে এগিয়ে যেতেই নিশা দেখে কেউ যেন ওখানে গুটিসুটি মেরে বসে আছে। ভীষণ ভয় পেয়ে সাথে সাথে নিশা চোখ বন্ধ করে বীভৎস জোরে চিৎকার করে ওঠে আর শুনতে পায় পাশ থেকে রৌনক বলছে, কি হয়েছে, কোনো স্বপ্ন দেখেছো? এই তো আমি আছি, এই তো দেখো আমি এই যে রয়েছি, আরে ভয় নেই, তাকাও আমার দিকে। ভয়ে ভয়ে চোখ দুটো খুলে নিশা দেখে তার ঘরের নাইট বাল্বটা চলছে আর সে বিছানায় শুয়ে আছে। বুঝতে পারে এতক্ষণ ধরে যে ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখছিল সেটার জন্যই এমন ভয় পেয়েছে। রৌনক নিশার কাছে স্বপ্নের কথাটা পুরোটা শুনে বলল, আরে ওই ঘরটায় কিছু নেই মা, কোথাও বাইরে গেলে আমি নিজে তোমায় ঘরটা খুলে দেখাবো। নানান কিছু কল্পনা করছো বলেই এমন স্বপ্ন দেখছো, এরকম করতে থাকলে না তুমি ঘুমাতে পারবে না, না আমি নিশ্চিন্তে নাইট ডিউটি করতে পারবো। নিশা বুঝতে পারে সে একটু বাড়াবাড়ি করে ফেলছে। এরপর থেকে সে এসব ভাবনা ভুলে সংসারে মন দেয় আর সরকারি চাকরির প্রস্তুতি নিতে থাকে। কিছুদিন পর রেশন কার্ডের কাজের ব্যাপারে দিন দুয়েকের জন্য নিশা পুরুলিয়ার পুঞ্জা গ্রামে যায়। ছুটি না থাকায় রৌনক তার সাথে যেতে পারেনি। নিশার ফেরার দিন সকালে 10টা নাগাদ রৌনকের ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। রাতে ডিউটি করে ঘুমের ঘোরে অচেনা নাম্বার দেখে সে ফোন তোলে না। আরও দুবার রিং করতে রৌনক ফোনটা তোলে এবং কথা শেষ হতেই কান্নায় ভেঙে পড়ে। শ্বশুরবাড়ির এক প্রতিবেশীর মাধ্যমে সে জানতে পারে ট্রেকারে করে গ্রাম থেকে ফেরার পথে একটা লরির সাথে মুখোমুখি সংঘর্ষে নিশা মারা গেছে। পুরুলিয়ার হাসপাতালে পৌঁছে ডেড বডি দেখার সময় রৌনক নিশাকে শনাক্ত করতে পারে না। রৌনক জানতে পারে নিশার এক সহযাত্রীর ব্যাগে কিছু অ্যাসিডের বোতল ছিল, যে দুর্ঘটনার সময় নিশার মুখে পড়ে যায়। যার পয়মন্ত মুখ দেখার জন্য রৌনক রোজ ঝটফট করত, আজ তারই মুখ দেখে সে চিনতে পর্যন্ত পারছে না। নিয়তির কাছে আজ তার মনের কুসংস্কার এক নিমেষে হেরে যায়। অপঘাতে মৃত্যু হলে 4 দিনে কাজ ছাড়তে হয়। তবে ঠাকুর, দেবতা, পুজো আর্চা সব কোনো কিছুই না মানার জন্য সামাজিক নিয়মকে তোয়াক্কা না করে রৌনকরা নিশার শ্রাদ্ধ শান্তির কোনো কাজ করে না। এদিকে স্ত্রীর মৃত্যুর পর সব দিক থেকে রৌনক ভীষণভাবে ভেঙে পড়ে। অফিসে তার পারফরমেন্স তলানিতে ঠেকে। সে বুঝতে পারে নিশাকে ছাড়া আর কখনোই সেভাবে নিজের কাজ বজায় রাখতে পারবে না। ধীরে ধীরে অবস্থার কিছুটা উন্নতি ঘটলেও আবার খারাপ পারফরমেন্সের জন্য রৌনককে নোটিস পিরিয়ডে রাখলে কাকতালীয়ভাবে তার মনে জমে থাকা কুসংস্কার যেন অক্ষরে অক্ষরে মিলে যায়। রৌনকের মনে গেঁথে যায় নিশা ছাড়া এই কোম্পানিতে তার অস্তিত্ব থাকবে না। সোজা ভাষায় উন্নতি না করলে 1 মাস পর তাকে রিজাইন দিতে হবে, নইলে কোম্পানি তাকে বহিষ্কার করবে। কিছুদিন এভাবে যেতেই রৌনকের মাথায় একটা কুবুদ্ধি জন্ম নেয়, যা তার জীবনের মোড় পুরোপুরিভাবে ঘুরিয়ে দেয়। মাকে 15 দিনের জন্য কলকাতায় মাসির বাড়ি পাঠিয়ে রৌনকের কাজ শুরু হয়। একতলায় মায়ের ঘরের আলমারির ভিতর থেকে চাবি বের করে তা নিয়ে এসে রৌনক দোতলার ওই ঘরের সামনে এসে দাঁড়ায়। তালায় চাবি ঘোরাতেই সেটা খুলে যায়, আর দরজাটা খুলতেই ভিতরের একটা বদ্ধ বাতাস বাইরে বেরিয়ে আসে। ধুলোটা বাইরে আসতেই খক করে কাশতে কাশতে নিজেকে কিছুটা সামলে মুখে কাপড় ঢেকে দিয়ে রৌনক মোটা ঝুলের পর্দা সরিয়ে ঘরে ঢোকে। ঘরে ঢুকে ঘরের মাঝখানে রাখা চেয়ারটার সামনে এসে দাঁড়িয়ে ওপরে সিলিং ফ্যানের দিকে তাকায়। তার মনে পড়ে যায় ক্লাস 8-এর সেই দিনটার কথা, যেদিনও ফার্স্ট হয়েছিল। স্কুল থেকে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরে এসে বাবাকে দেখানোর জন্য ছুটতে দোতলায় গিয়ে ঘরের দরজা খুলতেই সে দেখেছিল তার বাবা ওই চেয়ারের ওপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। বাবার 2 চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে, আর জিভটা বেরিয়ে রয়েছে নিচের দিকে। ওভাবে বাবাকে দেখে সহ্য করতে না পেরে ভীষণ ভয় পেয়ে চিৎকার করে সে মাকে ডাকে। কথাটা মনে পড়তেই চোখে জল চলে আসে রৌনকের। কিন্তু না, এভাবে ভাবলে এখন চলবে না, তাকে তার কাজটা করতেই হবে। ঘরের মেঝেতে পড়ে থাকা কাগজের পাতাগুলো এক জায়গায় করে রৌনক সব পরিষ্কার করে গুছিয়ে রাখে, আর এবার দেয়ালের কোণে রাখা টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলে রাখা বইটা একটু ঝেড়ে উল্টে পাল্টে দেখে নেয় এক ঝলক। তার মনে পড়ে যায় ছোটবেলায় বাবার ঘরে ঢুকতে গেলেই ওর মা ওকে মানা করত। একটু বড় হয়ে সে জেনেছিল তার বাবা নাকি ভূত প্রেত নিয়ে চর্চা করে। সারাদিন এই ঘরে বসে বিভিন্ন উদ্ভট কাজ করত। এছাড়া রাত জেগে ভূত প্রেত নিয়ে নানান বই পড়ত। একটা সময় বইয়ে লেখা মন্ত্র পড়ে প্ল্যানচেটের মাধ্যমে অনেক আত্মা পিশাচকে এনে এই ঘরেই ডাকত। সারা রাত জেগে তাদের সাথে কথা বলতো। বহুবার দরজায় কান পেতে রৌনকও শুনেছে সেই কথা বলার শব্দ। বাড়ির সকলের সাথে ওর বাবার সেরকম সম্পর্ক ছিল না, তবে বাবা ছেলের মধ্যে ছিল ভীষণ টান। ভূত প্রেতের নেশায় এসে এমন জড়িয়ে পড়ে যে প্ল্যানচেটের মিডিয়াম হিসাবে নিজের ছেলেকে ব্যবহার করতে থাকে। একদিন সব জানার পর রৌনকের মা আর কখনো তাকে বাবার কাছে একা যেতে দেয়নি। এরপর 1-2বার রৌনক জিজ্ঞাসা করেছিল, বাবা এই ঘরে কি ভূত আছে, আমি দেখব ভূত। ওর বাবা ওকে কোনো উত্তর দিতে পারেনি। সবাই নাকি বলেছিল ওই ভূতই বাবার কাল হয়ে এসেছিল। বেশিরভাগ সাপুরেলেই যেমন বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়, তেমনি প্রেত চর্চা করতে গিয়েই সেই প্রেতের জন্যই হয়তো রৌনকের বাবার রহস্যজনকভাবে মৃত্যু হয় বলে সকলে মনে করে। অফিস থেকে ভোররাতে বাড়ি ফিরে রৌনক রোজ ওইসব কাগজ আর বাবার সেই প্ল্যানচেটের বই নিয়ে পড়তে থাকে। এসব বই পড়ার জন্য সে বাবার সেই ঘরকেই বেছে নেয়।
সে বুঝতে পারে তার মা ফিরে আসার আগেই তার কাজ তাকে সেরে ফেলতে হবে। বাবার মতোই প্রেত চর্চার মধ্য দিয়ে নিশার আত্মাকে তার জীবনে আবার ফেরাতে পারলে তবেই তার চাকরি টিকবে। আর এই একটা বিশ্বাস রৌনককে রোজ ক্র্যাশ করতে থাকে। রৌনক প্ল্যানচেটের জন্য বিভিন্ন সামগ্রীর যোগান শুরু করে। কারো সাহায্য ছাড়াই এক গুপ্ত উপায়ে আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়, তবে তা বেশ কঠিন। এতে বিপদ হতে পারে যেও। নিজের চাকরি বাঁচাতে বা কুসংস্কারাচ্ছন্ন মনকে সান্ত্বনা দিতে সে নিশার ছবি, নিশা ব্যবহৃত কিছু জিনিস, এমনকি নিশার পরনের কাপড়ও ওই ঘরে নিয়ে আসে। বইয়ের লেখা মিলিয়ে একের পর এক ক্রিয়া সম্পন্ন করে রৌনক। সারা রাত বহু কিছু করার পরেও নিশার আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন না করতে পেরে সে বই ছেড়ে দেয়। সেই সাথে ওই ক্রিয়ায় ব্যবহৃত সমস্ত জিনিস আগুনে পুড়িয়ে দেয়। আর এসবের মাঝেই হঠাৎই সে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরের দিন বেলার দিকে তার জ্ঞান ফিরলে সে মনে আফসোস নিয়ে বাধ্য হয়ে অফিসে যাবার প্রস্তুতি নেয়। কলকাতার বড় বড় বিপিও সেক্টরে নাইট শিফট শেষে ক্যাব দেওয়া হয়। আসানসোলের এই সংস্থায় আক্ষরিক অর্থে ক্যাব বললেও দেওয়া হতো মারুতি অমনি। অনেকেই বাইক, স্কুটিতে বাড়ি ফিরলেও রৌনকরা 7 জন ক্যাবে করে ফিরত। ক্যাব চালক দিনের বেলা সেলুনে চুলদাড়ি কাটত আর রাত 2টা থেকে ভোর 4টে অবধি 2 ঘন্টা গাড়ি চালাতো। রৌনকের বাড়ি ছিল সবার শেষে। আসানসোলের বার্নপুরে 4 জনকে নামিয়ে চিত্রামোড়ে 1 জন আর নিউ টাউনে আরেকজনকে নামানোর পর শুধু রৌনককে কুলটিতে ছাড়তে যেতে হতো। নিউ টাউন থেকে ইস্কো বাইপাস পেরিয়ে নিয়ামতপুর নিউ রোড পার করে কুলটি যেতে অনেকটা সময় লাগতো। আর তখন রৌনক পিছনের সিটে ঘুমিয়ে পড়তো। এমনি একদিন ইস্কো বাইপাস থেকে যখন গাড়ি বেরোচ্ছে তখন প্রস্রাব করবে বলে ড্রাইভার গাড়িটা সাইডে দাঁড় করান। রৌনক সেদিন জেগেই ছিল, তাই সেও হালকা হবার জন্য গাড়ি থেকে নেমে পিছন দিকে কিছুটা এগিয়ে গেল। দুপাশে জঙ্গল ছাড়া কিছুই নেই, এমনকি বাইপাসে আলো পর্যন্ত নেই। গাড়িতে ওঠার জন্য আকাশে যতটুকু আলো, সেই আলোতেই রৌনক দেখল গাড়ির পিছনে কে যেন একজন দাঁড়িয়ে আছে। রৌনক একটু সামনে এগিয়ে যেতেই গাড়ির পিছন দিক থেকে সে যেন দ্রুত সরে গেল। আশেপাশে তো কোনো গ্রাম নেই, কে বা এত রাতে ওখানে দাঁড়াবে? রৌনক এগিয়ে এসে দরজা খুলে দেখে ড্রাইভার কাকা ভেতরে বসে। সে জিজ্ঞাসা করল, কাকা তুমি গাড়ির পিছন থেকে কি করছিলে? চাকায় বাম দেখছিলে নাকি? ড্রাইভার কাকা বলল, কই, আমি তো ওদিকে যাইনি, আমি গাড়ির সামনের দিকে ছিলাম। উঠে দেখলাম আপনি গাড়িতে নেই। কাকার উত্তর শুনে রৌনক বুঝল ও ঘুমের ঘোরে ভুল দেখেছে। বেশ, চল চল, ঘুম পাচ্ছে, এই বলেও পিছন সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ বাদেই ড্রাইভার কাকা হঠাৎ ব্রেক কষল। রৌনক তাল সামলাতে না পেরে মারুতি অমনির পিছনের সিট থেকে বিপরীতের দিকে সিটটায় কোনো রকমে গিয়ে ধাক্কা খেল। কি হলো গো কাকা, কুকুর বেরোলো নাকি? আরে রাতের সময় একটু দেখে চালাও। রৌনক গাড়ির ভিতরের হলুদ রঙের ডিম আলোয় মিরারে দেখল কাকা দরদর করে ঘামছে। কাকার চোখে মুখে ভয়ের ছাপ। রৌনক বারবার জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার, কি সমস্যা? তো ড্রাইভার কাকা বলল, আমি তো এক মনে গাড়ি চালাচ্ছিলাম, কুলটি ঢোকার মুখে আপনাকে ঘুম থেকে তুলতে গিয়ে কাছে তাকাতেই দেখি আপনার পাশে যেন কেউ বসে আছে। সবাই তো আগেই নেমে গেল, তবে আপনার পাশে কে? কাকাকে এক প্রকার থামিয়ে রৌনক বলল, ওসব গল্প পরে হবে, এখন বাড়ি পৌঁছতে হবে, ঘুম পাচ্ছে। আর কিছু না বলে ড্রাইভার কাকা গাড়ি স্টার্ট দিল। পরদিন অফিসে ঘটল এক অদ্ভুত ঘটনা। কল নিতে নিতে বিরক্ত হয়ে রাত 1:30 নাগাদ রৌনক লগ আউট করে ডেস্কে মাথা দিতেই তার চোখ লেগে যায়। একটু করে হালকা ঘুমের ঘোরে সে বুঝতে পারে কেউ যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার ঘাড়ের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। সিদ্ধার্থ হবে ভেবে সে ঘুমের ঘোরেই বলে ওঠে, ভাই আজ আর ভালো লাগছে না, একটু ঘাড়ের দিকটা মাসাজ করে দিবে যে? না, কোনো উত্তর না পেয়ে মাথাটা তুলে চাইতেই দেখে পাশের সিস্টেমটা বন্ধ। হঠাৎ ওর মনে পড়ে, আজ তো সিদ্ধার্থ আসেইনি, ওর তো উইক অফ, তাহলে হয়তো অন্য রো থেকে কেউ এসে ওরকম করেছে। চেয়ার ছেড়ে উঠতেই দেখে আশেপাশের রোতে কয়েকজন থাকলেও প্রত্যেকেই কানে হেডফোন নিয়ে কলে রয়েছে। তাহলে এতক্ষণ কে তাকে চিন্তা করলো? চিন্তাটা মাথায় নিয়ে ফ্লোর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে ছাদের ক্যাফেটেরিয়ায় যায় রৌনক। ক্যাফেটেরিয়ায় আছে টিফিন খাওয়ার জন্য কয়েকটা বসার জায়গা আর একটা কফি মেশিন, যেটা কাজ করে না অর্ধেক সময়। ক্যাফেটেরিয়ার পাশেই একটা দরজা, সেদিক দিয়ে খোলা ছাদে যাওয়া যায়, যেখানে কাজের ফাঁকে সিগারেট খেতে যায় সকলে। রৌনক পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে দেখে একটাই সিগারেট পড়ে আছে। মুখে নিয়ে দেশলাই জ্বালাতে গেল আর তার হাত থেকে প্যাকেটটা মেঝেতে পড়ে গিয়ে কাঠিগুলো ছড়িয়ে গেল। এই মুশকিল, এবার তো মেঝের শিশিরে পড়ে কাঠিগুলো জ্বলতেই চাইবে না। অবশেষে একটা কাঠি জ্বলল, আর তাতে কোনো মতে সিগারেট ধরাতেই রৌনক টান দিতে যাবে, আর ওর মনে হলো কে যেন এক ঝটকায় তার মুখ থেকে সিগারেটটা মেঝেতে ফেলে দিল। সিগারেটটা তুলতে যাবে এমন সময় রৌনকের মনে হলো তার পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। টিম লিডার সাহেব ডাকতে এসেছে হয়তো। এটা ভেবেই এই তো শ্যামদা সরে যাচ্ছি বলেই পিছন ঘুরে দেখল কোথাও কেউ নেই। ফাঁকা ছাদে একা দাঁড়িয়ে রৌনকের গা ছমছম করে উঠল।
একটু ভয় পেয়ে তাড়াতাড়ি সে নিচে নেমে এলো। অফিসে আজকের দিনটা রৌনকের পারফরমেন্স ভালো হলেও এই ব্যাপারগুলো ওকে ভাবিয়ে তুলল। দু একদিন সেভাবে কিছু না ঘটলেও শুরু হলো নতুন বিপত্তি। রোজ রৌনক দুঃস্বপ্ন দেখা শুরু করলো, কখনো মরা মানুষ নিয়ে, কখনো ভূত প্রেত নিয়ে, কখনো বা শ্মশান নিয়ে। প্রথম 1-2 দিন পাত্তা না দিলেও প্রায় রোজ এসব নিয়ে দুঃস্বপ্ন দেখে রৌনক বেশ চিন্তায় পড়ে যায়। যদিও অফিসে তার পারফরমেন্স কাকতালীয়ভাবে ভালো হতে শুরু করে, রৌনক বুঝে উঠতে পারছিল না নিশাকে ছাড়াও কিভাবে তার উন্নতি হচ্ছে। তবে কি এসব নিছক তার মনের অন্ধবিশ্বাস, নাকি এই কটা দিন যা ঘটছে তার সাথে সেই রাতের ক্রিয়াকর্মের কোনো যোগসূত্র আছে? কিছুদিন সবই ঠিক চলছিল, তবে এবার যা ঘটল তাতে দুশ্চিন্তা কয়েক গুণ বেড়ে গেল। কফির দিন দুপুরে ঘুমিয়ে রৌনকের ঘুম ভাঙে সন্ধ্যের দিকে। ঘুম ভাঙতেই ভীষণ একটা মিষ্টি গন্ধ রৌনকের নাকে এসে লাগে। রৌনক উঠে রুমের লাইটটা জ্বালিয়ে জানলা দিয়ে দেখে বাইরে তখন অন্ধকার নেমেছে। আজ কেমন জানি একটা তন্দ্রা মতো কাজ করছিল। ঘরের আলো নিভিয়ে সে আবার বিছানায় শুয়ে পড়ে। ছোট বাল্বের মৃদু আলোয় রৌনক শুয়ে আছে। চারপাশের ঘর জুড়ে একটা আলো আধারী পরিবেশ। পুরোপুরি ঘুম নেই চোখে, তবে চোখ দুটো বন্ধ করে একরকম সজাগ হয়ে শুয়ে আছে সে। রৌনক তার দুটো হাত শরীরের দুপাশে সোজা লম্বা করে মেলে দেয়। হঠাৎই তার মনে হয় কেউ যেন খুব দ্রুত তার হাত দুদিকে দৌড়ে সরিয়ে দিল। চমকে চোখ মেলে তাকালো রৌনক। সত্যিই দেখল হাতের অবস্থান পাল্টেছে। ঘটনার আকস্মিকতায় ভয়ে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। বিন্দু বিন্দু ঘাম কপালে জায়গা নেয়। কিছুক্ষণ ওভাবে শোবার পর খানিক স্বাভাবিক হয়ে রৌনক বাথরুমে যায়, সেভিং করবে বলে। ঘর থেকে বেরিয়ে বারান্দা বেরিয়ে বাথরুম যেতে গিয়ে আবারও সেই মিষ্টি গন্ধ তার নাকে এসে লাগলো। আজ সারা বাড়িটা যেন গন্ধময় হয়ে আছে। বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে সেভিং করতে লাগলো। একে তো তন্দ্রা ভাব, তার উপর সারা শরীর যেন ভীষণ ভারী মনে হচ্ছিল। নানান চিন্তা ভাবনা মাথায় নিয়ে অসাবধানতায় সেভিং করায় তার গালটা বেশ খানিকটা কেটে যায়। কতখানি কেটেছে দেখার জন্য রৌনক আয়নার সামনে মুখটা বাড়ায়। হঠাৎ করে কারেন্ট চলে যায় আর রৌনকের ডান কাঁধে যেন কারো গরম নিঃশ্বাস পড়ে। রৌনক বুঝতে পারে বাথরুমে ঢোকার সময় সে একা ঢুকলেও এখন এই বাথরুমে সে আর একা নেই, কেউ যেন তার সাথে এখানে রয়েছে। রৌনক তার বাম কাঁধে একটা গরম হাতের স্পর্শ অনুভব করে আর ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে, নড়াচড়ার শক্তিটুকুও তার নেই। তার মনে হয় কেউ যেন ওর পা দুটো মেঝেতে শিকল দিয়ে আটকে রেখেছে। মাথা নিচু করে দাঁতে দাঁত চেপে চোখ দুটো বন্ধ করে রৌনক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে কারেন্ট আসে আর রৌনক নিজেকে অনেকটা হালকা অনুভব করে। কোনো রকমে ভয় কাটিয়ে মাথাটা তুলে ধীরে ধীরে চোখ খুলে সে। আয়নার দিকে তাকাতেই ভয়ার্ত কণ্ঠে আ করে একটা চিৎকার করে ওঠে সে। রৌনক আয়নায় দেখে তার পিছনে বীভৎস পোড়া মুখ নিয়ে এক মহিলা দাঁড়িয়ে তার দিকেই চেয়ে আছে। এ তো সেই মহিলা যে তাকে রোজ স্বপ্নে তাড়া করে বেড়ায়। রৌনকের বুঝতে বাকি রইল না তার মৃত স্ত্রী নিশা আবার ফিরে এসেছে। আবার কারেন্ট যেতেই আর সহ্য করতে না পেরে রৌনক বাথরুমের মেঝেতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে রৌনকের জ্ঞান ফিরে আসে। মাথা যন্ত্রণা আর গায়ে জ্বর নিয়ে সেদিন আর ডিউটি যেতে পারেনি সে। এই ঘটনার পর রৌনক এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার মাকে বাড়ি ফেরার কথা জানায়। মা ফেরার পরে তাকে সব জানাতে তার মা ভীষণ রেগে যায়। সাথে সন্তানের জন্য তার দুশ্চিন্তা শুরু হয়। রৌনক নিচের ঘরেই শুতে আরম্ভ করে, তবে রোজ সেই দুঃস্বপ্ন তার জীবনকে দুর্বিষহ করে তোলে। একের পর এক বিপদ বাড়তে থাকে। অফিসে যাবার পথে কখনো দুর্ঘটনার মুখোমুখি হওয়া বা অসাবধানতার জন্য রৌনকের ছোটোখাটো কিছু উটকো বিপদ বাড়তেই থাকে। অফিসে তার একমাত্র বন্ধু সিদ্ধার্থকে সব জানাতেই সে মৌলবীর খোঁজ দেয়। সিদ্ধার্থ জানায় প্রায় 1 বছর আগে আসানসোল হসপিটালের মর্গের পাশ দিয়ে রাত করে বাড়ি ফেরার সময় রাস্তায় সে এক অবয়ব দেখেছিল, আর সেই থেকে তার জ্বর ছাড়েনি প্রায় 1 সপ্তাহ ধরে। ওই মৌলবী সাহেবের জন্য সে সুস্থ হয়, আর এরপর তার সাথে খারাপ কিছু ঘটেনি। সিদ্ধার্থের কাছ থেকে সে মৌলবীর নম্বর নিয়ে তাকে সব জানায় রৌনক। সব শুনে মৌলবী ওদের বাড়িতে আসে, আর যে জানায় তা শুনে রৌনকের পায়ের তলার মাটি সরে যায়। মৌলবীর কথায় রৌনকের ক্রিয়াকর্ণের পর নিশার আত্মা এই বাড়িতেই ছিকল, এমনকি রৌনকের সাথেও সব সময় ছিকল। আমাদের ইহলোকে থাকা কাছের মানুষ পরলোকে যাওয়ার পর সব সময় তার কাছের মানুষকে নিয়ে যেতে চায় তাদের জগতে। নিশাও বেশ কিছুদিন পর রৌনককে মৃত্যুর মুখে ঠেলে দিত,
যাতে সে রৌনকের আত্মাকে তার সাথে নিয়ে যেতে পারে। মৌলবীর কথায় রৌনক বাধ্য হয়, সব মেনে নেয়, আর মৌলবী সাহেবকে দিয়ে নিজের দেহ বন্ধন সাথে বাড়ি বন্ধন করিয়ে নেয়। এই ঘটনার পর রৌনকের চাকরি বহাল থাকে। তাই সে বুঝতে পারে নিশা হয়তো অন্য জগৎ থেকেই রৌনকের জীবনে পয়মন্তীর ভূমিকা পালন করে চলেছে, আর এর জন্য তাকে কষ্ট দিয়ে ইহলোকে ফিরিয়ে আনা একেবারেই উচিত নয়। বেশ কিছু বছর পর মা মারা গেলে ওই বাড়ি এক বিল্ডার্সকে বিক্রি করে রৌনক। কুলটির ওই বাড়ি ভেঙে এখন ফ্ল্যাট তৈরি হয়েছে। রৌনক এখন কলকাতায় এক এনজিওতে যুক্ত, যারা গ্রামের মেয়েদের স্বনির্ভর করে তোলার কাজে জড়িত। নিশার পয়মন্তী ভাব হয়তো এখন রৌনকের মধ্য দিয়ে আশীর্বাদ হয়ে বাংলার কোনো এক প্রত্যন্ত গ্রামের নিশাকে সঠিক দিশা দেখাতে পারছে। অসাধারণ একটা ঘটনা। আশা করি আপনারা সকলে শুনলেন।